নমস্কার, নিউজ নাওয়ে আপনাদের স্বাগত। আমি সুমি রয়েছে আপনাদের সাথে। চলে যাব বিস্তারিত খবরে। ছত্তিশগড়ের নিরাপত্তা কর্মীদের সঙ্গে সন্দেহভাজন মাওবাদীদের সংঘর্ষে এখনো পর্যন্ত উদ্ধার করা হয়েছে ৩১ জন মাওবাদীর মৃতদেহ। এই ক্ষেত্রে প্রাণ হারিয়েছেন ২ জওয়ানও। মাওবাদী দমনে রুদ্ধশ্বাস অভিযান ছত্তিশগড়ে। নিরাপত্তা বাহিনীর সঙ্গে সংঘর্ষে মৃত্যু হয়েছে ৩১ জন সন্দেহভাজন মাওবাদীর। প্রাণ হারিয়েছেন ২ জওয়ানও, আহত হয়েছেন আরও ২ জন। রবিবার ছত্তিশগড়ের বিজাপুর জেলার ইন্দ্রবতী ন্যাশনাল পার্কের জঙ্গলে নিরাপত্তা কর্মীদের সঙ্গে সংঘর্ষ বাধে সন্দেহভাজন মাওবাদীদের। এদিন সকালেই মাওবাদীদের বিরুদ্ধে যৌথ অভিযানে নামে নিরাপত্তা বাহিনীর একাধিক বিভাগ। ৩১ জন সন্দেহভাজন মাওবাদীর মৃত্যুর পরও এলাকায় তল্লাশি অভিযান চলছে বলে জানিয়েছে প্রশাসন। ইন্দ্রবতী ন্যাশনাল পার্কের জঙ্গলে মাওবাদীরা ঘাপটি মেরে রয়েছে বলে খবর আসে যৌথ বাহিনীর কাছে। সেই মতো অভিযানে নামে যৌথ বাহিনী। নিরাপত্তা কর্মীদের উপস্থিতি টের পেয়ে উল্টো দিক থেকে গুলি ছুটে আসতে শুরু করে বলে দাবি করে যৌথ বাহিনী। পাল্টা গুলিবর্ষণ করেন নিরাপত্তা কর্মীরাও। তাতেই ৩১ জন সন্দেহভাজন মাওবাদী এবং ২ জওয়ান প্রাণ হারান বলে জানিয়েছে যৌথ বাহিনী। ৩১ জন সন্দেহভাজন মাওবাদীর দেহ উদ্ধার হয়েছে। সকলকে শনাক্ত করার প্রক্রিয়া চলছে। নিহত সন্দেহভাজন মাওবাদীদের কাছ থেকে প্রচুর পরিমাণ AK-47, SLR, ইনসান রাইফেল, BGL, গ্রেনেড লঞ্চার এবং বিস্ফোরকও উদ্ধার হয়েছে বলে জানিয়েছে প্রশাসন। তল্লাশি অভিযান চালাতে নামানো হয়েছে অতিরিক্ত সেনাবাহিনী। চলতি বছরের শুরুতে ইন্দ্রবতী ন্যাশনাল পার্কের জঙ্গলে এই নিয়ে দ্বিতীয় মাওবাদী বিরোধী অভিযান চলল। এর আগে গত 12ই জানুয়ারি সেখানে নিরাপত্তা বাহিনীর গুলিতে মৃত্যু হয় 12 জন সন্দেহভাজন মাওবাদীর। সব মিলিয়ে চলতি বছরে নিরাপত্তা কর্মীদের সঙ্গে সংঘর্ষে নিহত সন্দেহভাজন মাওবাদীর সংখ্যা বেড়ে দাঁড়ালো ৭৫। ২০২৪ সালে নিরাপত্তা বাহিনীর সঙ্গে সংঘর্ষে ২১৭ সন্দেহভাজন মাওবাদীর মৃত্যু হয়। ২০২৬ সালের ৩১শে মার্চের মধ্যে দেশ থেকে মাওবাদকে উপড়ে ফেলা হবে বলে গত বছর অগাস্ট মাসে ঘোষণা করেন কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ। কিন্তু ছত্তিশগড়ে মাওবাদী অভিযান নিয়ে বিতর্ক রয়েছে। নিরাপত্তা বাহিনীর গুলিতে নিহতদের মধ্যে কয়েকজন এমন রয়েছেন যাঁদের মাথার দাম ঘোষণা করা হয়েছিল, কিন্তু নিহতদের মধ্যে সাধারণ মানুষও রয়েছেন বলে দাবি স্থানীয়দের। এই নিয়ে সরব হয়েছেন সংশ্লিষ্টদের পরিবার পরিজনরা। ব্যুরো রিপোর্ট, নিউজ নাও। গ্যাসের ক্রমবর্ধমান চাহিদা মেটাতে উৎপাদন বৃদ্ধির সিদ্ধান্ত নিল ওএনজিসি ত্রিপুরা অ্যাসেট। বর্তমানে যেখানে ৩.৫ MMS/CMD গ্যাস উৎপাদন করা হচ্ছে তা এবার বৃদ্ধি করে ৪ MMS/CMD করার সিদ্ধান্ত নিল ওএনজিসি। প্রাকৃতিক গ্যাসের ক্রমবর্ধমান চাহিদা মেটাতে বার্ষিক ৪ MMS/CMD গ্যাস উৎপাদনের লক্ষ্যমাত্রা নির্ধারণ করেছে ওএনজিসি ত্রিপুরা অ্যাসেট। বর্তমানে ত্রিপুরার গোমতী জেলার ওটিপিসি সহ ৩টি প্রধান গ্যাস ভিত্তিক বিদ্যুৎ কেন্দ্রে ৩.৫ MMS/CMD প্রাকৃতিক গ্যাস সরবরাহ করছে ওএনজিসি ত্রিপুরা অ্যাসেট। আগামী ১ বছরের মধ্যে ৪ MMS/CMD গ্যাস উৎপাদন বৃদ্ধির লক্ষ্যমাত্রা নির্ধারণ করা হয়েছে বলে জানিয়েছে ওএনজিসি। বর্তমানে রাজ্যে ৯৫টি গ্যাস উৎপাদনকারী কূপ রয়েছে ওএনজিসির। সাধারণত বছরে গ্যাসের ১৭ থেকে 18টি কূপের অনুসন্ধান করে থাকে অয়েল অ্যান্ড ন্যাচারাল গ্যাস কর্পোরেশন লিমিটেড। এই ক্ষেত্রে ত্রিপুরার পাশাপাশি উত্তর পূর্বাঞ্চল ওএনজিসির গ্যাস অনুসন্ধানে সাফল্যের হার প্রায় ৫০%। গ্যাস উত্তোলনের জন্য মোট ৬০টি ড্রিলিং কার্পেট মোতায়েন করেছে ওএনজিসি। ওটিপিসি পরিচালিত পালাটানা গ্যাস ভিত্তিক বিদ্যুৎ কেন্দ্রে গ্যাস সরবরাহ হ্রাস করেছে ওএনজিসি। স্বাভাবিক কারণে পালাটানা বিদ্যুৎ কেন্দ্রের উৎপাদন ৭২৬ মেগাওয়াট থেকে কমিয়ে আনা হয়েছে ৪০০ মেগাওয়াটে। এই মেগা বিদ্যুৎ কেন্দ্র থেকে প্রায় ১০০ মেগাওয়াট বিদ্যুৎ রপ্তানি করা হয় প্রতিবেশী বাংলাদেশে। ইন্দ্রধনুষ গ্যাস গ্রিড লিমিটেডের সঙ্গে আগামী বছরের সেপ্টেম্বরের মধ্যে সংযুক্ত হবে ত্রিপুরা বলেও জানিয়েছে ওএনজিসি। ব্যুরো রিপোর্ট, নিউজ নাও। আগরতলা দিল্লির মধ্যে সরাসরি আরও একটি বিমান পরিষেবা চালু করল ইন্ডিগো। সপ্তাহে ৩ দিন যাতায়াত করবে এই বিমান।
আগরতলা দিল্লির মধ্যে সরাসরি যাতায়াতে আরো একটি বিমান চালু করল ইন্ডিগো। সপ্তাহে 3 দিন মঙ্গল, বৃহস্পতি ও শনিবার এই যাতায়াত করবে এই বিমান। ইন্ডিগোর 180 আসনের এয়ারবাস দিল্লি থেকে আগরতলায় পৌঁছবে সকালে। আবার আগরতলা থেকেও এই বিমানে দুপুরের মধ্যে পৌঁছানো যাবে দিল্লিতে। 6E501 বিমানটি সকাল 6টা 10 মিনিটে রওনা হবে দিল্লি থেকে, যা আগরতলায় পৌঁছবে সকাল 8টা 35 মিনিটে। আগরতলা থেকে ফিরতি বিমান 6E5022 সকাল 9টা 5 মিনিটে রওনা হবে দিল্লির উদ্দেশ্যে। বিমানটি দিল্লিতে পৌঁছবে বেলা 11টা 30 মিনিটে। ইন্ডিগো এই বিমান চালু করলেও আগরতলা দিল্লি রুটের উভয় দিকে সরাসরি যাতায়াতে আরও একটি বিমান চালু রয়েছে। 180 আসনের এই এয়ারবাস প্রতিদিন সরাসরি যাতায়াত করছে আগরতলা দিল্লিতে। দিল্লি থেকে দুপুরের দিকে রওনা হয়ে বিকালে আগরতলায় পৌঁছয় বিমানটি। ফিরতি বিমানটি আগরতলা থেকে বিকালে রওনা হয়ে সন্ধ্যার পর পৌঁছয় দিল্লিতে। দিল্লি আগরতলা দিল্লি রুটে এখন দুটি বিমান থাকায় আরো সুবিধা হলো রাজ্যবাসীর। ব্যুরো রিপোর্ট, নিউজ নাও। শাসক দল বিজেপির নিজস্বতা বলে কিছুই নেই, এমনটা মনে করছেন রাজ্যের বিরোধী দলনেতা তথা সিপিআইএম রাজ্য সম্পাদক জিতেন্দ্র চৌধুরী। দিল্লি ভোটে গেরুয়া ঝড় আর তার প্রেক্ষিতে বিজেপির ফের ক্ষমতার অলিন্দে চলে আসাকে এইভাবেই ব্যাখ্যা করেছেন তিনি। রাজ্যের শাসক দলের বিরুদ্ধেও ফের সরব রাজ্যের বিরোধী দলনেতা জিতেন্দ্র চৌধুরী। রাজ্য সরকারকে একটা কমিশনের সরকার বলে ফের কটাক্ষ করেন তিনি। রবিবার আগরতলায় সংবাদ মাধ্যমের সামনে প্রতিক্রিয়ায় রাজ্যের শাসক দল মানুষকে টুপি পরিয়ে রাখছে বলে কটাক্ষ করলেন জিতেন্দ্র চৌধুরী। রাজ্য সরকার মানুষের বিশ্বাস ও আশা ভঙ্গ করেছে, তার উন্নয়নের নামে মিথ্যা প্রতিশ্রুতি দিয়েছে। এখন তারা মানুষকে ভুল বুঝিয়ে ক্ষমতায় টিকে থাকতে চাইছে বলে প্রতিক্রিয়া দিয়েছেন বিরোধী দলনেতা জিতেন্দ্র চৌধুরী। এর মধ্যে যত দিন যাচ্ছে প্রতিটি যে জনমানুষের মধ্যে এই সরকার এটা একটা কমিশনের সরকার, কমিশন ছাড়া এখানে কোনো কাজ হয় না। পঞ্চায়েত থেকে মহাকাল সর্বত্র দুর্নীতি, সর্বত্র যে কোথাও 7%, কোথাও 8%, 9%, 10%। আর এটাকে কেন্দ্র করে এখন নিজেদের মধ্যে এদের কি বলে এই যুদ্ধ আরম্ভ হয়েছে। এই যে ধর্ম আগরতলা প্রেস ক্লাবে রাজ্যের ক্রীড়া সাংবাদিকদের সর্ববৃহৎ সংগঠন আগরতলা স্পোর্টস জার্নালিস্ট ক্লাবের মেগা পুরস্কার বিতরণী অনুষ্ঠানের আয়োজন করা হয় রবিবার। প্রথমবারের মতো স্পোর্টস জার্নালিস্ট ক্লাবের উদ্যোগে আয়োজিত নীলজ্যোতি ত্রিপুরা সম্মান 2024 পুরস্কার দেওয়া হয়েছে রাজ্যের 5 জন বিশিষ্ট ক্রীড়া ব্যক্তিত্বকে। এদের মধ্যে রাজ্যের বিশিষ্ট ক্রীড়া সংগঠক প্রয়াত রূপেন ভৌমিক, সমীর চক্রবর্তী, দলীপ সিং এবং অরুণাভ রায় এই 4 জনকে দেওয়া হয়েছে মরণোত্তর সম্মান। এছাড়াও সম্মাননা পেয়েছেন রঞ্জিত কুমার ভট্টাচার্য। ত্রিপুরা ক্রীড়া সম্মান পুরস্কার প্রদান ছাড়াও এই মেগা পুরস্কার বিতরণী অনুষ্ঠানে ক্রীড়া সাংবাদিকতায় বিশেষ অবদানের জন্য গৌতম কর ভৌমিক স্মৃতি পুরস্কার পেয়েছেন উমাশঙ্কর ভট্টাচার্য এবং বিশ্বজিৎ শর্মা স্মৃতি পুরস্কার পেয়েছেন প্রণব শীল। স্পোর্টস জার্নালিস্ট ক্লাবের এই অনুষ্ঠানে অনূর্ধ্ব 19 মহিলা বিশ্বকাপ ক্রিকেট চ্যাম্পিয়নশিপে ভারতীয় দলের ফিল্ডিং কোচ ত্রিপুরার মেয়ে শ্রাবণী দেবনাথ এবং ডেভিস কাপে ভারতীয় দলের সমন্বয়ক তথা কোঅর্ডিনেটর ত্রিপুরা টেনিস অ্যাসোসিয়েশনের সচিব ডক্টর সুজিত রায়কে ক্লাবের পক্ষ থেকে বিশেষ সম্মাননা প্রদান করা হয়। নানা ঘাত প্রতিঘাতের মধ্যেও নিজের সততা ও স্বচ্ছতা বজায় রাখার আহ্বান জানিয়েছেন অনুষ্ঠানে আগত কলকাতা স্পোর্টস জার্নালিস্ট ক্লাবের সভাপতি শুভেন রাহা। রাজ্যের ক্রীড়া সাংবাদিকদের অর্থনৈতিক পরিকাঠামোকে সুদৃঢ় করতে আগরতলা স্পোর্টস জার্নালিস্টদের জন্য অ্যাক্সিডেন্টাল বেনিফিট শুরু করার ঘোষণা দিয়েছেন তিনি। প্রথমেই প্রস্তাব দেব, এই আগরতলার স্পোর্টস জার্নালিস্টরা বেশিরভাগই আমি দেখি বাইকে যাতায়াত করে। দরকার হলে আমি কলকাতা ক্রীড়া সাংবাদিক ক্লাবের পক্ষ থেকে এখানে ঘোষণা করে গেলাম, আপনারা যদি পাশে থাকেন
তাদের প্রথমেই একটা অ্যাক্সিডেন্টাল বেনিফিট আমরা শুরু করতে পারি। হাঁপানিয়া আন্তর্জাতিক মেলা প্রাঙ্গণে আয়োজিত 35তম ত্রিপুরা শিল্প ও বাণিজ্য মেলায় গত বছরের ন্যায় এবছরও লংতরায় গুঁড়া মশলা কোম্পানির উদ্যোগে বসে আঁকো প্রতিযোগিতার আয়োজন করা হয়েছে। বসে আঁকো প্রতিযোগিতায় এবছর শিশুদের বয়সের ভিত্তিতে 5টি বিভাগে প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়। 5টি বিভাগে বালক ও বালিকা বিভাগের মোট 800 জন প্রতিযোগী অংশগ্রহণ করে। বছরব্যাপী শুধুমাত্র নিজেদের ব্যবসার মধ্যে সীমাবদ্ধ থাকে না এই লংতরাই কোম্পানি। বিভিন্ন সময়ে বিভিন্ন সামাজিক ও সাংস্কৃতিক কর্মকাণ্ড যেমন সাংবাদিক ও প্রাক্তন সৈনিকদের সম্মাননা দেওয়া সহ বৃদ্ধাশ্রমের মায়েদের দিয়ে মেলায় স্টলের দ্বারোদ্ঘাটন সহ অন্যান্য কাজের সঙ্গেও যুক্ত থাকে এই কোম্পানি। রবিবারও হাঁপানিয়া আন্তর্জাতিক মেলা প্রাঙ্গণে আয়োজিত শিল্প বাণিজ্য মেলায় এমনই একটি সুন্দর ও মনোরম পরিবেশে ছোট ছোট শিশুদের নিয়ে বসে আঁকো প্রতিযোগিতার আয়োজন করা হয়েছে বলে জানিয়েছেন লংতরাই কোম্পানির জেনারেল ম্যানেজার সুব্রত দেবনাথ। ব্র্যান্ড যে নাকি শুধু ব্যবসার মধ্যে সীমাবদ্ধ থাকে না। আপনারা প্রতিনিয়ত দেখছেন যে সারা বছর ব্যাপী বিভিন্ন ধরনের সামাজিক, সাংস্কৃতিক, ক্রিয়া ইত্যাদি ক্ষেত্রে ওনার যোগদান রয়েছে, ওনাদের যোগদান রয়েছে এই ব্র্যান্ডের। তো সেই ক্ষেত্রে আমরা প্রতি বছর আমরা এই শিল্প বাণিজ্য মেলায় অংশগ্রহণ করি এবং সেখানে আকর্ষণীয় এবং দারুণ দারুণ কিছু নিয়ে আমরা নতুন নতুন কিছু করার জন্য আমরা চেষ্টা করি। সেক্ষেত্রে আমরা বেশ কিছু অনুষ্ঠান, যেমন সাংবাদিকদের সম্মাননা দেওয়া, তারপরে প্রাক্তন সৈনিকদের সম্মাননা দেওয়া, তারপর আপনারা যারা ওই অনাথ আশ্রমে যারা আছেন তাদেরকে সম্মান জানিয়ে আমাদের এই মহলা স্টলের দ্বারোদ্ঘাটন করা, এগুলো যেমন রয়েছে। তার মতো আজকেও একটা অনুষ্ঠান হচ্ছে বসে আঁকো প্রতিযোগিতা। 5টি বিভাগে এই বসে আঁকো প্রতিযোগিতা হচ্ছে কচিকাঁচা। এখনকার মতো সংবাদ এই পর্যন্তই। নমস্কার।